ঢুকে পড়ো তাড়াতাড়ি। ডিস্টার্ব করছিল, আমি ঢুকতে পারছিলাম না। তোমাদের কেমন জানি সাউন্ড আসে বিভিন্ন জায়গা থেকে, বুঝছো? অডিওটা মোটামুটি সবাই অফ করে রেখেছো, তারপরে যাদেরটা মানে দুইবার অন করে রেখেছো তাদেরটা এরকম হয় আর কি। অফ করে রাখিও সবাই, কাইন্ডলি অডিওটা অফ করে রাখিও। যখন আমাকে কোশ্চেন করবে তখন তুমি অন করে কথা বলিও, তাহলে আমি আর মিউট করব না ওভারঅল। জি স্যার, দয়া সেটা করে ভালো হবে স্যার। তোমাদের বাসার শব্দ বা কেউ বাসে আছো, কেউ দেখা যায় বাইরে আছো, যেখানে আছো ওই শব্দটা আসে। আমি তোমাদের কোশ্চেন করার জন্য ওপেন রাখবো, যাতে যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারো। এই কারণে তোমরা একটু সিনসিয়ারলি আমাকে হেল্প করো। এই জাহিদ, হ্যাঁ বন্ধ করো, ঠিক আছে। আলপনা, ওকে আমি কি শুরু করব? ওয়াহিদ, 41 জন ঢুকেছে মাত্র, ডিস্টার্ব করছিল আজকে। কেন ডিস্টার্ব করছে আমি জানি না। নতুন সিস্টেমের কথা বললো আলী আশরাফ স্যার, হ্যাঁ চেষ্টা করলাম তাও হচ্ছে না, পুরান সিস্টেমে পরে ঢুকলাম। শুরু করে দেবো ক্লাস? জি স্যার। ওয়াহিদ বলো কি করব? 43 জন, মানে আমাকে বাদ দিলে ধরো স্যার 43, শুরু করে 44 দেন জন স্যার। ঢুকেছে, শুরু করে দেবো। ওকে। প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারছি না। দেখা যাচ্ছে জি স্যার। ওয়াহিদ? দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের কোনো কিছু বুঝনি, কোনো কিছু আছে? ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাকশন, এটা তো তোমরা মোটামুটি ভাবে যদি না বুঝে থাকো, আমি এক্সাম্পল এখন দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোনো কোশ্চেন যদি করতে চাও, আমি তোমাদের একটু পরে তোমরা আমার কথার ভিতর দিয়েও করতে পারবে, সমস্যা নেই। এটা সহজ, এটাতে বেশি সময় আমি ব্যয় করা মানে তো আসলে তোমাদের জানা জিনিসকে আবার পুনঃ পুনঃ ইয়ে করা আর কি, জ্বালাই করার জন্য এটা কতটুকু দরকার তোমরা ভেবে দেখো। এখানে দেখো, আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যেটা ডিসকাস করেছিলাম, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হলো অ্যারেঞ্জমেন্ট অফ অবজারভেশনাল ডেটা অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজারভেশনস। তো আসলে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিনিসটা
আমি যেমন তো ওই দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম বুলবুল। বুলবুল বুলবুল যদি তুমি একটা শব্দ লিখো তাহলে দেখো বুলবুল, বিইউএল, বুলবুল, তাহলে এল কয়বার আছে, অর্থাৎ এল যে লেটারটা তার ফ্রিকোয়েন্সি তোমার যদি 2 বার থাকে তাহলে আমি 2 লিখবো, যদি একবার থাকে 1 লিখবো, যদি কোনো লেটার 3 বার থাকে 3 লিখবো। তার মানে হাউ ফ্রিকোয়েন্টলি এ লেটার অকার্স ইন দিস ওয়ার্ড বুলবুল, সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। ঠিক তদ্রূপ কোন একটা ডাটা সেটে কোন একটা মান কয়বার ঘটছে ওইটাই হলো ওই ভ্যালুর ফ্রিকোয়েন্সি, কতবার ওইটা আছে ওই ডাটা সেটে, ওইটাই হলো ওই পার্টিকুলার ডেটা মানে বা ফিগারের ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি গ্রুপিং করে ফেলি তাহলে কোন গ্রুপে কয়জন পড়ে, কতটা ডাটা কোন গ্রুপে অবস্থান করে বা পড়ে, সেই গ্রুপের বা সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি তত হবে। এইটা হলো ফ্রিকোয়েন্সি, গ্রুপ ফ্রিকোয়েন্সি। ওকে, এখন ফ্রিকোয়েন্সিটা দরকার কেন, আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছি এটা বেসিক্যালি আসলে ডাটা যদি হিউজ ভলিউমের ডাটা থাকে আমাদের অনেক সময়, তখন সেই ডাটার থেকে আমরা ডাটার বৈশিষ্ট্য জানাটা কঠিন হয়ে পড়ে। সেই কারণে আমরা যদি একটু গ্রুপিং করে ফেলি, ক্লাস ইন্টারভেলে ভাগ করে ফেলি, ছোট করে ফেলি, তাহলে সেই অবস্থায় আমাদের বুঝতে সুবিধা হয় এবং ডাটার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেতে সুবিধা হয়। সেই কারণে আমরা মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করে থাকি। দ্যাট মিনস দ্য মেইন পারপাস অফ কনস্ট্রাক্টিং এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ টু কনডেন্স এ হিউজ ভলিউম অফ ডাটা সেট। এটা হলো বেসিক কথাটা। আচ্ছা, এরপরে দেখো কনস্ট্রাকশন অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমি বুঝিয়েছি তোমাদের। এটার জন্য প্রথমে আমরা একটা সিদ্ধান্ত যে সাধারণত কোন কোন অথার বলেন যে 5 থেকে 25, আবার কেউ বলেন যে 5 থেকে 20, কেউ বলেন 7 থেকে 15 ক্লাসের সংখ্যা বা গ্রুপের সংখ্যা। এটা হার্ড এন্ড ফাস্ট রুল নেই, যার কারণে এক এক অথারের মতে এক এক রকম আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি। তবে আমরা সাধারণত 5টার কম ক্লাস ইন্টারভেল করব না, তৈরি করব না বা ধরবো না। আর 20টা বেশি আমরা নিতে চাচ্ছি না, কারণ আমরা উদ্দেশ্য হলো আসলে আমাদের যে গ্রুপ ওয়াইজ করা সেটা হলো হিউজ ভলিউম ডাটা সেটকে করব, কিন্তু আমি যদি বেশি কম করি হচ্ছে না, হ্যাঁ কিছু স্লাইড বলেছো, চেঞ্জ হচ্ছে না, কি কি হচ্ছে না? স্যার আপনি কি আমাদেরকে স্লাইড দেখে পড়াচ্ছেন, মানে কোনো স্লাইড ওপেন হয় না আর কি স্ক্রিন শেয়ারে? ওপেন হয়নি না স্যার, এখনো স্যার ওই ফাইলগুলো শো করতেছে, ফাইলের লিস্ট শো করতেছে, কিন্তু কোনোটা ইয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি ওপেন করলাম, কেন ওপেন হচ্ছে না? ইয়ে করছি, দাঁড়া দেখছি। এখন দেখো তো, এখন এসছে? জি স্যার। ওই যে দুইটা একই ফাইল দুইবার খোলা আছে, ওই কারণে দেখাচ্ছে না, বুঝছো? ওই দুবার হলে প্রবলেম হয়, ওইটা একটা ক্লোজ করে দিয়েছি। ওই যে আগে অনেক আগে আমি ওপেন করে রেখেছিলাম, যে ওই এখন আবার করাতে ওইটা প্রবলেম দেখা দিয়েছে, ক্লোজ করে দিয়েছি, অসুবিধা নেই। এখন দেখো আমাদের এই যে কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে এটা তাহলে আমরা বলেছি সাধারণত আমরা 5টার কম নেব না ক্লাসের সংখ্যা, আর 20-এর বেশি আমরা যাব না। যদি হার্ড এন্ড ফাস্ট রুল নেই তবে আমি তোমাদের সাজেস্ট করছি এটি 5টার কম যাব না আর 20টার বেশি যাব না। এটার কারণ উদ্দেশ্য হলো আমরা বেশি যদি কম বেশি সংখ্যক নিই তাহলে আমাদের উদ্দেশ্য যেটা যে ডাটাকে কনডেন্স করা এটা বা একটু সহজ করার জন্য বোঝার জন্য ওইটা পারপাস সার্ভ করে না। আর বেশি মানে অল্প কয়টা যদি নিই খুবই,
তাহলে এখানে লেংথ অফ দ্য ক্লাস ইন্টারভেল অনেক বেড়ে যায়। সেই অবস্থায় আমরা যে ওই গ্রুপিং করার পর ধরো সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার, ডিসপারশনের মেজারগুলি বের করব, তখন মিড ভ্যালু অফ দ্য ক্লাস আমরা ব্যবহার করে থাকি। সেই অবস্থায় কিন্তু আমরা ক্লাস লেংথ অনেক বেশি হয়ে গেলে মিড ভ্যালুটা রিপ্রেজেন্টেটিভ হবে না, তখন রেজাল্ট কিন্তু আমরা অরিজিনাল ডাটা বা র ডাটা নিয়ে কাজ করলে যে রেজাল্ট পেতাম, এই গ্রুপ ডাটা ব্যবহার করে যদি রেজাল্ট বের করি, এই দুই রেজাল্টের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা দিবে, অর্থাৎ আমরা ট্রু রেজাল্ট থেকে অনেক দূরে সরে যাব। সেই কারণে আমি তোমাদের সাজেস্ট করছি আমরা 5 এবং 20 এর মধ্যে থাকতে চাই। ওকে, এখন দেখো এর জন্য রেঞ্জ একটা প্রথমে আমরা বের করতে হবে, সেটা জানো, হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু ডিফারেন্স, এটা আমরা সবাই জানি। আর এখানে স্টার্স একটা ফর্মুলা দিয়েছেন, সেটা আমি লাস্ট ক্লাসও বলেছি, তোমাদের মনে হয় যে ক্লাস ইন্টারভেল সেটা বের করার আগে ক্লাসের সংখ্যাটার জন্য আমরা k = 1 + 3.322 log 10 বেস log n টোটাল ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে আমরা একটা রাফলি অন্তত ধারণা নিতে পারি যে কয়টা ক্লাস আমাদের ধরা যেতে পারে। তো এই কে দিয়ে আমরা রেঞ্জকে ভাগ করলে আমাদের ক্লাস লেংথটা সম্পর্কে আইডিয়া আমরা পেয়ে যাব। তবে এটা হার্ড এন্ড ফাস্ট রুল না, আমি বারবার বলছি, এখানে আমরা যে রেঞ্জকে নাম্বার অফ ক্লাসেস দিয়ে ভাগ করে আইডিয়াটা নিতে পারবো আমরা কত ধরতে পারি। তারপর কিন্তু আমরা আমাদের সুইটেবল, যেটা খুব কাছাকাছি কোনো সুইটেবল লেংথ ধরবো। ধর আমার 9.something4 আসে, আমি 10 ধরবো, সমস্যা নেই। আমার যেটা সুবিধা হয় এরকম কিছু ধরবো। আমার ধরো লোয়ার লিমিট আছে আমার 3 থেকে, আমি ইচ্ছা করলে 0 থেকে স্টার্ট করতে পারি ক্লাস, সমস্যা নেই, আমার সুবিধা মতো আমি ধরতে পারি। এটা হার্ড এন্ড ফাস্ট রুল নেই, বারবার আমি একই কথা বলছি। তাই আমরা এইভাবে, এবং আমরা দুই ধরনের ক্লাস ইন্টারভেল তৈরি করতে পারি। আমি লাস্ট ক্লাসে তোমাদের বুঝিয়েছি, একটাকে বলছি এক্সক্লুসিভ টাইপ, আরেকটাকে ইনক্লুসিভ টাইপ। এক্সক্লুসিভ টাইপ মানে হলো, যেমন আমরা যদি ধরি 0 to 5, 5 to 10, 10 to 15, তাহলে 0 to 5 আবার পরের ক্লাসে 5 to 10, তাহলে এই 5 আগের ক্লাসও আছে পরের ক্লাসও আছে। সেই অবস্থায় আমি তোমাদের বলেছি যে এই 5টা পরের ক্লাসে নেওয়া হবে। যদি কোনো ছাত্রের মার্কস 5 পেয়ে থাকে, তাহলে 0 to 5 যেই ঘর, ফার্স্ট ঘর, ওখানে ওই গ্রুপে না দিয়ে আমরা তাকে পরের গ্রুপে নেব বিদায়। এই ধরনের ক্লাস ইন্টারভেলকে বলা হয় এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভেল, মানে ফার্স্ট গ্রুপ থেকে এক্সক্লুড করা হয় এবং পরের গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়। তাই এই ধরনের ক্লাস ইন্টারভেলটা যেখানে কন্টিনিউয়াস টাইপ আর কি, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20 এরকম, সেটা এই তোমার কন্টিনিউয়াস হিসাবে পরিচিত। আর এবং এই ধরনের সাধারণত কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কন্টিনিউয়াস যেই ভেরিয়েবল আছে, যেটা ফ্র্যাকশনাল মান গ্রহণ করতে পারে, যে কোনো সময় যে কোনো মান গ্রহণ করতে পারে, সেই কন্টিনিউয়াস টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই ধরনের কন্টিনিউয়াস ইন্টারভেল সাজেস্ট করব। তবে অন্য ক্ষেত্রে করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি ডিসক্রিট টাইপের ক্লাস ইন্টারভেল তৈরি করো, যেমন ধরো 0 to 4, যেমন আমার এখানে দেওয়া আছে 0 to 4, 5 to 9। এখন কোন ছাত্রের মার্কস যদি 4.5 হয়, তাহলে কোথায় রাখবো তাকে? তখন কিন্তু এটা সমস্যা দেখা দেবে। সেই কারণে আমরা কন্টিনিউয়াস টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে সাধারণত কন্টিনিউয়াস আমাদের করা অবশ্যই দরকার, ক্লাস ইন্টারভেলগুলি কন্টিনিউয়াস থাকা উচিত, অর্থাৎ এক্সক্লুসিভ টাইপ থাকা উচিত। আর আমরা ডিসক্রিটের ক্ষেত্রে কন্টিনিউয়াসও করতে পারি, ডিসক্রিট ভেরিয়েবল যদি হয় তাহলে কন্টিনিউয়াসও করতে পারি, আবার ডিসকন্টিনিউয়াসও বা ইনক্লুসিভ টাইপও করতে পারি, যেটা এরকম 0 to 4, 5 to 9 ইত্যাদি, 10 to 14। ওকে, এরপর আমরা, তোমরা অতীতে দেখেছো যে ছোটবেলা আর কি পড়েছো নিশ্চয়ই, যে ওখানে টালি মাস্টার্স দেওয়া, অর্থাৎ আমরা ডাটা একটা একটা করে ফিগার স্টার্ট করব, এই ফিগারটা কোন ঘরে পড়ে ওখানে একটা টালি মার্কে একটা বার চিহ্ন দেবো, তারপরে নেক্সট আরেকটা কোন ঘরে পড়ে বার চিহ্ন দেবো, 4টা বার হওয়ার পর গণনা করার সুবিধার্থে আড়াআড়ি একটা টান দেবো, তাতে 5 হিসাব করব, এবার গুনতে সুবিধা হবে। এটা তোমরা জানো, আমি এটাতে সময় দিচ্ছি না বেশি। তারপরে আমরা টালিগুলি গুনে পরের একটা কলাম তৈরি করতে পারি, যেখানে আমরা ওটাকে ফ্রিকোয়েন্সি বলে আখ্যায়িত করব, ফ্রিকোয়েন্সি নাম দেব। ওকে, নেক্সট এখন দেখো একটা एग्जांपल যদি দেখি আমরা, এই এখানে একটা एग्जांपल আছে, ধরো एग्जामिनेशने 50 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে। তো এখন এখানে এই মার্কস গুলোর মধ্যে এখানে দেখো আমরা দেখছি যে কয় রকমের মার্কস আছে, ধরো 15 আছে, 16 আছে, 17 আছে। আমরা এই ধরনের করতে পারি, গ্রুপিং না করে কোন ভ্যালু কয়বার, কোন মার্কসটা কত জনে পেয়েছে। এখানে 15 পেয়েছে যেমন 2 জন স্টুডেন্টের,
তাহলে 15 ফ্রিকোয়েন্সি 2, 16 দুইজনে পেয়েছে, 17 একজনে পেয়েছে, 18 দুইজনে পেয়েছে। এইভাবে মার্কস যত রকমের মার্কস আমার পেয়েছে স্টুডেন্টরা, সেই মার্কসগুলি আমি ছোট থেকে বড় দিকে একটা সাজিয়ে ফেললাম, আর কোন মার্কস কয়জনে পেয়েছে এইভাবে আমরা ওই ফ্রিকোয়েন্সি লিখলাম, মানে স্টুডেন্ট সংখ্যা। তো এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এবং এখানে যদি মার্কস আরো বেশি থাকতো, আমাদের আরো বিভিন্ন আইটেমের মার্কস থাকতো, তাহলে একটু বড় হয়ে যাবে, এনলার্জ হয়ে যাবে। সেই কারণে সেই ক্ষেত্রে আমরা গ্রুপিং করে ফেলবো। এই জায়গায় অল্প কয়টা আছে বিধে আমরা হয়তো বা এইভাবে দেখাতে পেরেছি, কিন্তু আরো বেশি যখন থাকবে তখন কিন্তু আমাদের গ্রুপ করা ছাড়া কোনো গতি থাকবে না। সেই অবস্থা আমাদের এইটা কার্যকরী নাও হতে পারে। এইরকম টেবল যে মার্কস লিখলাম, কয়জন স্টুডেন্ট কোন মার্কস পেয়েছে, সেটা আমাদের ইফেক্টিভ হবে না। ওই গ্রুপিং করার দরকার, অর্থাৎ ক্লাস ইন্টারভেল নিয়ে আমাদের তৈরি করতে হবে ফ্রিকোয়েন্সি টেবলটা। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি তোমাদের আগেও বুঝিয়েছি যে আমরা তাহলে 15 মার্কস পেয়েছে কয়জনে, দুইজনে, কিন্তু 16 বা 16 কম পেয়েছে কয়জনে, এই 4 জনে, অর্থাৎ এই দুটা যোগফল। 17 বা 17 কম পেয়েছে কয়জনে, তখন টোটাল 5 জনে। 18 বা 18 কম পেয়েছে কয়জনে, তখন এই 18 এর ফ্রিকোয়েন্সি থেকে নিচের দিকে যতগুলি আছে সব যোগ করে আমাকে বলতে হবে। এইভাবে আমরা কিউমুলেট করতে পারি মার্কসগুলো। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানে কি আছে, ও সবগুলি স্টুডেন্ট সংখ্যা দেওয়া আছে, মার্কস এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমি টেবিলটাতে কি হয়েছে, জায়গা নিচের দিকে বেশি, নিচে বিদায় আমরা কি করেছি, এখানে 3টা কলাম লিখে তারপর বাকিগুলিকে আমরা পাশে দিয়ে আরো 3টা কলাম লিখে দিয়েছি। এগুলি নিচে নিচে হতো আর কি, স্পেস বেশি নিচে বিদায় পাশে লিখেছে, তোমরা কনফিউজ হও না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ও ওয়াহিদ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারণ মাঝে মাঝে কথা না বললে তোমরা শুনো নাকি ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, তোমাদের কোনো কারণে লিঙ্কেজের সমস্যা হলো, তা তো বুঝতে হবে আমাকে। আচ্ছা, এরপরে দেখো আমরা টালি মার্কসে যদি চলে যাই, ধরো এরকম একটা ক্লাস ইন্টারভেল আমাদের গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ মার্কস আছে, আমরা এই ডাটার ক্ষেত্রে যদি করে থাকি, তাহলে এইটাকে আমরা এই যে 15 থেকে 20, 20 থেকে 25 এইভাবে দিয়ে এরকম করলাম। এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা করলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারের ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি। জাস্ট দেখো, এটা পড়বার সময় পড়বে এইভাবে, লেস দেন 20, লেস দেন 20, 20 নিচে কতজন আছে, 9 জনের মার্কস আছে। 20 মার্কসের নিচে পেয়েছে কজন, 20 নিচে 9 জন। আচ্ছা, 25 নিচে কতজন পেয়েছে, 25 নিচে, 25 না কিন্তু 25 নিচে, কারণ 25 এই ঘরে নেই, 25 পরের ঘরে। কাজেই নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অবটেন মার্কস লেস দেন 25, তখন আমরা বলবো 25 নিচে এই দুই ঘরের দুইটা ক্লাসে যতজন আছে সবাই, তার মানে 9 আর 11 এর যোগফল 20। এই হলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইভাবে একইভাবে 30 নিচে কতজন স্টুডেন্টের মার্কস আছে, সেটা আমরা এই যে 25 থেকে 30 ক্লাস, 20 থেকে 25 ক্লাস এবং 15 থেকে 20 এই 3টা ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করলে যা হবে, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে আমাদের এই 30 নিচে কতজন আছে, এটা আমরা বের করতে পারি। এবং এই ধরনের ক্লাস, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বলা হয় অ্যাসেন্ডিং টাইপের, অ্যাসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটার অ্যাসেন্ডিং এর আরেকটা নাম হলো লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দেন, লেস দেন কেন, ওই যে মার্কস অবটেন, নাম্বার অফ স্টুডেন্টস অবটেন মার্কস লেস দেন 20, লেস দেন 25, অর্থাৎ আপার লিমিট থেকে লেস বলা হয়। সেই কারণে এই ধরনের ফ্রিকোয়েন্সি কে বলা হয় লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর ডিসেন্ডিং অর্ডারের এটার আরেকটা নাম হলো মোর দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মোর দেন টাইপ, মোর দেন টাইপ কিরকম, যে মার্কস অবটেন্ড ইকুয়াল টু 15 অর মোর, কতজন বলো তো, 15 সমান বা 15 থেকে বেশি মার্কস পেয়েছে কতজন, কতজন, সবাই, 9 জন। টোটাল স্টুডেন্ট 50 জন, সবাই মার্কসে 15 সমান বা 15 বেশি, তাই না? জি স্যার। হ্যাঁ, সে কাজেই এই কারণে ওখানে স্টার্টিং মার্কসটা দেখো 50, কারণ এই যে এই ডিসেন্ডিং অর্ডার বা মোর দেন টাইপে আমরা 50 পাচ্ছি, কারণ এখানে হলো মোর দেন 15 ইকুয়াল অর মোর দেন 15 কত, 50 জন। এই ইকুয়াল টু 20 অর মোর, মোর দেন 20 কতজন আছে, 41 জন। অর্থাৎ এই 9 জন বাদ দিয়ে দিলে 50 থেকে 41, এইভাবে আমরা ডিসেন্ডিং অর্ডার বা মোর দেন টাইপে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। আর আরেকটা ফ্রিকোয়েন্সি আছে,
যেটাকে বলা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা আমি এখানে দেখাইনি ডিসেন্ডিংটা আরেকবার একটু বলতে হবে, ডিসেন্ডিংটা বুঝলাম না। কোনটা কোনটা ভাই? ডিসেন্ডিংটা স্যার মানে 50টা। ডিসেন্ডিংটা হলো প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সিটা লিখবো আমরা কিউমুলেটিভ সবগুলি যোগফল। কেন? কারণ ডিসেন্ডিং এ হলো তোমার আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে, আর অ্যাসেন্ডিং হলো আস্তে আস্তে বাড়বে, ক্রমে বাড়বে। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন যদি বাস্তবে এই যে তৈরি করার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করার যে সিস্টেমটা এখানে একটু ডিসকাস করছি কি this type of classification of raw data is called group frequency distribution or simply frequency distribution. In the above example the highest value is 47, এখানে highest value কত 47 হলো highest value, the lowest value 15, তাহলে রেঞ্জ আমরা পেলাম কত highest value minus lowest value 32। এখন দেখো স্টারসের ফর্মুলাটা ব্যবহার করলে আমরা কি পাচ্ছি, এখানে 10 বেস লগ দিয়ে 50 লগ দিলে আমরা কে এর মান পাচ্ছি 6.47। তার মানে দ্যাট ইজ আমরা স্বাভাবিকভাবে ক্লাসের সংখ্যা তো ফ্র্যাকশনাল হয় না, তা আমরা এখানে তাহলে কি করতে পারি, আমরা দেখছি ক্লাসের সংখ্যা হলো আমাদের এখানে গ্রুপ সংখ্যা বা ক্লাসের সংখ্যা 6 থেকে 7, এইটা ধরা উচিত 6 থেকে 7। আচ্ছা, তার মানে 6 to 7 গ্রুপস আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস, 6ও ধরতে পারো 7ও ধরতে পারো, এটি আর কি। এখন দেখো আমরা কে দিয়ে ভাগ করে দিই, ক্লাসের সংখ্যা 7 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি 4 পয়েন্ট। আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, অথবা একটা কাজ করতে পারি কে এর মান যা আছে তা দিয়ে ভাগ করে দিই, কে এর মান 6.47 আছে ভাগ করতে পরে কি এর ফ্র্যাকশন ভ্যালু দিলাম। এই কাইন্ডলি কার শব্দ হচ্ছে একটু বন্ধ করো অডিও। তখন আমরা ওইটাকে এই ফ্র্যাকশনাল দুই জায়গায়কে রাউন্ডিং না করে আমরা একটা কাজ করতে পারি, কে এটা এখানে 6.47 আছে থাকুক, এই 6.47 দিয়ে ভাগ করে দিই, তারপর যে এটা পেলাম সেটা আমরা এখানে নিতে পারি। আর এমনি ক্লাসের সংখ্যা হিসেবে আমি দেখাতে পারি রাউন্ড ফিগার হিসেবে, সমস্যা নেই। এগুলি বললাম তো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, তবে তুমি যদি ইচ্ছা করো যে স্যার 6.47 আছে, তা আমরা তো ইচ্ছা করলে 4 কে 7 কেটে 5 লিখতে পারি, আবার 5 যদি হয় পরে ডিজিট লিখতে পারি, ওইভাবে করতে পারো, সমস্যা নেই। তাহলে 7 লিখতে পারি, 7 লিখতে পারো, তাহলে 7 লিখে পরে 7 দিয়ে ভাগ করতে পারো, সমস্যা নেই। এটা যেমন আমাদের দেখো এখানে 4.57 হয়েছে, কিন্তু আমি ক্লাস ইন্টারভেলে ফ্র্যাকশনাল ধরলে আমার তো সহজ করতে গিয়ে আরো কঠিন হয়ে যাবে হিসাব নিকাশ। বোঝার চেষ্টা করো, আমি এই যে গ্রুপিং করছি এটা কেন করছি, সহজ করার জন্য। দেখো আমার ওখানে লেখা আছে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমি কিন্তু এটা করছি, ক্লাস ইন্টারভেল তৈরি করছি। এখন আমি যদি এই ফ্র্যাকশন টেকশন ব্যবহার করতে গিয়ে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবলের জায়গাতে আমি তো এটা কমপ্লিট করতে পারি, সেই কারণে আমাদের এই যে আমরা 4.57 না নিয়ে ওটাকে 5 ক্লাস ইন্টারভেল ধরবো, মানে সহজে রাউন্ডিং কোনো ফিগার ধরবো, সহজ, যাতে ইজিলি সবাই বুঝতে পারে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? কারো সমস্যা? স্যার ফর্মুলাটা আরেকবার বললে ভালো হয়। ফর্মুলাটা বলেছি যে এখানে আমরা যেহেতু ক্লাসের সংখ্যা কত ধরবো আমাদের পার্টিকুলার ডাটার জন্য, সেটা যেহেতু আমরা ধারণা থাকে না আমাদের, সেই কারণে স্টার্স একটা ফর্মুলা দিয়েছেন, এইটাতে আমরা একটা রাফ আইডিয়া নিতে পারি যে আমাদের ক্লাস ইন্টারভেল কত ধরা উচিত এই ধরনের ডাটার ক্ষেত্রে। কিন্তু এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল না যে আমার যেমন 6.47 আছে, আমি এক্স্যাক্টলি ক্লাসের সংখ্যা তো ফ্র্যাকশনাল হয় না, ক্লাসের সংখ্যা ফ্র্যাকশনাল হয় না। এখন 6 পয়েন্ট সামথিং আছে, তুমি 7 ধরতে পারো, নো প্রবলেম, ক্লাসের সংখ্যা। এখন এখানে বুঝতে পেরেছো কিনা, যেমন 6.47 আছে, তা আমরা একটা কাজ করতে পারি, আমরা যেমন এখানে দেখো 6.5 যদি থাকতো তাহলে আমরা কত লিখতাম, 6.5 কে আমরা রাউন্ড ফিগারে লিখলে কত লিখতে পারি বলো তো? পরের ডিজিট কত? 7 পারবো না? পরের ডিজিট ধরো 6.5 আছে, তাহলে পরের ডিজিট লিখবো না? জি স্যার। অবশ্যই। তো আমরা এখানে সমস্যা নেই, আমাদের যদি ফ্র্যাকশনাল একটু বেশি হয় আমরা, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? ধরো 6.47 আছে, আমি 6.47 কে যদি 10 পর এক ডিজিট রাখতে চাই, তাহলে আমি কি লিখবো? 6.5 লিখবো না?
জি স্যার 6.5 লিখবো। তো 6.5 কে আমরা তো স্বাভাবিকভাবে যদি ইন্টিজারে প্রকাশ করতে চাই আমরা পরের ডিজিট 7 লিখবো না? 7 জি স্যার 7 হ্যাঁ 7 লিখবো, ইয়েস, পরের ডিজিট 7 লিখবো, সেই কারণে আমরা 7 ধরতে পারি। হ্যাঁ, সমস্যা নেই। তো এখন এই 7 দিয়ে আমরা ভাগ করলাম, তারপর আমরা এটা পেলাম এই যে ক্লাস লেংথটা 4.57। পরে ক্লাস লেংথটা আমরা স্বাভাবিকভাবে যেহেতু ফ্র্যাকশনাল নিলে আমাদের কমপ্লিকেসি বাড়বে, তাই আমরা এই যে 4.5 কে 5 ধরবো, ওই 4.5 কে, কারণ 0.5 এর সমান বা তার উপরে যদি হয় আমরা পরে ডিজিট হিসাব করতে পারি, ওই হিসাবে তুমি এখানে কি হিসাব করতে পারো, 5 ধরতে পারো। ঠিক আছে স্যার কে এর ফর্মুলাটা কি ফিক্সড নাকি স্যার শুধু 50 এর না ভিতর না না, চেঞ্জ এই হবে? ফর্মুলাটা তুমি এই ফর্মুলা ব্যবহার না করো তো তুমি করতে পারো, কিন্তু তোমার যেহেতু কোনো ধারণা নেই সেই কারণে এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি একটা ধারণা নিতে পারো কত তোমার ক্লাস ইন্টারভেল হবে। বুঝতে পেরেছো? সরি, ক্লাসের সংখ্যা কত হবে জি স্যার। এটা। নেক্সট তাহলে আমরা এইভাবে করব। এখন তুমি তোমাদেরকে আরেকটা এইভাবে সবগুলি করবে। এখন তোমাদের কিন্তু কথা হলো তোমরা ডিসক্রিট ক্লাস ইন্টারভেল তৈরি করবে না কন্টিনিউয়াস, এইটা নির্ভর করে ডিসক্রিট ক্লাস ইন্টারভেল আর কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল কি রকম। যে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল যেটা এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভেল বলেছি, অর্থাৎ 0 to 10, 10 to 20, 20 to 30, কোনো গ্যাপ নেই। আপার লিমিট একটার প্রথমটার আপার লিমিট পরেরটা লোয়ার লিমিট সমান, দেখো 0 to 10, 10 to 20, তাহলে 2 and 10 দুই জায়গায় আছে। এই ধরনের ক্লাস ইন্টারভেল হলো কন্টিনিউয়াস টাইপ ইন্টারভেল ক্লাস ইন্টারভেল, কন্টিনিউয়াস টাইপ ক্লাস ইন্টারভেল বা এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভেল। এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভেল বলার কারণ হলো যেহেতু আমার 10 যদি কোনো স্টুডেন্টের মার্কস হয়ে থাকে তাহলে সে প্রথম ক্লাসে ঢুকতে পারবে না, তাকে প্রথম ক্লাস থেকে এক্সক্লুড করা হবে, যার স্যার কারণে হ্যাঁ বলো। স্যার এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল যেটা বলতেছি স্যার ওইটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা বলি স্যার আমরা হ্যাঁ হ্যাঁ বাংলায় বাংলায়, ইয়েস ইয়েস ইয়েস, ঠিকই বলেছো, ঠিক আছে। হ্যাঁ, অথবা এটাকে আমরা কন্টিনিউয়াস টাইপ বলতে পারি, একই কথা, কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, ঠিক আছে। জি স্যার। ওকে, আর বিচ্ছিন্নটাকে বলা হয় ডিসক্রিট অথবা ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভেল, আরেক নাম, নো প্রবলেম। ওকে, সেইটা হলো আর কি যেটা বলছি 0 to 9, 10 to 19, 20 to 29, মানে একটা গ্যাপ আছে, এটাতে গ্যাপ আছে। তো আমি বলেছি এখন আমরা কোন ধরনের ক্লাস ইন্টারভেল কোন সময় করব, যদি আমার ভেরিয়েবলটা কন্টিনিউয়াস টাইপের ভেরিয়েবল হয়, যেমন ওজন, ওজন, উচ্চতা, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের মানগুলি ফ্র্যাকশনাল হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস করতে পারি। কন্টিনিউয়াস কিন্তু সব ক্ষেত্রে করা যায়, ডিসক্রিটের ক্ষেত্রে করতে পারো, কিন্তু তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবলের মানগুলি কন্টিনিউয়াস আছে, তুমি ডিসক্রিট যদি করে ফেলো ক্লাস ইন্টারভেল তাহলে কেউ যদি ফ্র্যাকশনাল ভ্যালু পায় কোথায় ঢুকাবে, তখন সমস্যায় পড়বে। সেই কারণে তোমরা এমনি ইন জেনারেল একটা সেন্স আমি বলছি, ভেরিয়েবল যদি কন্টিনিউয়াস হয় ক্লাস ইন্টারভেল কন্টিনিউয়াস করা উচিত। কন্টিনিউয়াস অলওয়েজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভেরিয়েবল কন্টিনিউয়াস হলে ক্লাস ইন্টারভেল যদি ডিসক্রিট করো তুমি একটু বিপদে পড়তে পারো, যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে তখন তোমার কোন ক্লাসে ঢুকাবে এটা ওই ক্লাসের মধ্যে ঢুকবে না, সমস্যা পড়ে যেতে পারো। কন্টিনিউয়াস অলওয়েজ করতে পারো বা এক্সক্লুসিভ টাইপ অলওয়েজ করতে পারো, সমস্যা নেই, কিন্তু ডিসক্রিট করতে গেলে তোমার দেখতে হবে যে তোমার ভ্যালুগুলি ডিসক্রিট কিনা, এটা তোমাকে ফলো করতে হবে, বা ভেরিয়েবলটা ডিসক্রিট কিনা। ওকে স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাকর্ডিং টু স্ট্রাকস ফর্মুলা যেটা আমরা দেখলাম k is equal to 1 plus 3.22 log 10 power 10 base 80 আছে স্যার। এর আগের উদাহরণে দেখলাম হচ্ছে স্যার 10 base 50 স্যার। এইটা একটু স্যার একটু বুঝাই দিন। এটা হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন, এই 80 এবং 50 অর্থাৎ তোমার ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি n এর মান। ও তার মানে স্যার 1 plus 3.22 log 10 base এই পর্যন্ত ফিক্সড। এই পর্যন্ত সূত্র, বাকিটা হলো তোমার ডাটা কতটা আছে সেটা। জি স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখো নেক্সট, তাহলে আমরা এগুলি বুঝে পেলাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলি মোটামুটি আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি, বেসিক কথাগুলি বলে ফেলেছি। তবে তোমরা একটা কথা দেখো, অনেক সময় এখানে দেখো ওকে এখানে সব ক্লিয়ার, একটা বাড়তি কথা একটু শিখিয়ে দিই, সেটা হলো আরেক ধরনের ফ্রিকোয়েন্সি আছে যেটাকে বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কোন একটা ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে পাবো, কিউমুলেটিভটা শিখলা,
রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো যদি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিকে ভাগ করি। যেমন ধরো এই এখানে 15 to 24 এই ক্লাসটার ফ্রিকোয়েন্সি আছে 6। এখন এটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? আমি এটা খাতাতে লিখো, এটা লিখবো এইভাবে যে বের করবো এইভাবে 6 কে যদি আমার টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে 60 আছে, তাহলে 60 দিয়ে 6 কে ভাগ করলে যে এটা পাবো এই ভাগফলটা হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দিস ক্লাস 15 to 24। মানে কোন একটা ক্লাসের, এখন বলো তো তোমরা 25 থেকে 34 এই ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে বলো তো, কে পারবে? 25 to 34 কোন একটা ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। এখানে টোটাল ফ্রিকোয়েন্সি 60, কাজে বলো এখন 25 to 34 এই ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? একজন বলো। এনিওয়ান? স্যার ওইটা কি স্যার পার্সেন্টেজ করা লাগবে নাকি স্যার শুধু 8/60 করে দিলে হবে? না, জাস্ট 8/60 বললে হবে। ওকে, নো প্রবলেম। পার্সেন্টেজ স্যার 7. অসুবিধা নাই, 100 দিয়ে 7.5, নো প্রবলেম, দ্যাটস ওকে। এখন 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে বলবা, সমস্যা নেই। এটাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলে। এখন তুমি বলতে পারো স্যার রিলেটিভ ফ্রিকোয়েন্সি পড়ার প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজন হলো যদি তুমি বের করো যে স্যার এই যে 60 জন স্টুডেন্ট আছে তার থেকে যদি একজন স্টুডেন্ট র্যান্ডমলি নিই, সেই স্টুডেন্টের মার্কসটা বুঝতে হবে। সেই স্টুডেন্টের মার্কসটা স্যার এই 25-এর সমান বা তার বেশি, কিন্তু 34-এর আচ্ছা সরি, এখানে তো যেহেতু ইনক্লুসিভ টাইপ আছে, ডিসকন্টিনিউয়াস, তাহলে আমরা বলতে পারি 25 থেকে 34-এর ভিতরে থাকার সম্ভাবনা কত, বা এই ক্লাসে পড়ার সম্ভাবনা কত। তাহলে আমরা জাস্ট এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 8 আছে, তাকে টোটাল ফ্রিকোয়েন্সি 60 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হলো প্রবাবিলিটি। অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে প্রবাবিলিটি, আরেক নাম প্রবাবিলিটি বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম? কোন একটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে যদি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে ওই ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা পাবো, যেটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি অথবা সরাসরি দশমিকেও প্রকাশ করতে পারি, সমস্যা নেই। এখন দেখো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমার সাধারণত আমরা অনেকগুলি গ্রাফ আছে, তো এখানে দেখো আমাদের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা অনেক সময় টেবুলার প্রেজেন্টেশনের থেকে আরো সহজ হয় বুঝতে, এটা একটা ব্যাপার। আবার অনেক সময় বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, যেমন কেউ ইংরেজি পারে, কেউ বাংলা পারে, হ্যাঁ, কেউ রাশিয়ান আছে, হ্যাঁ, কেউ হয়তো বা চাইনিজ আছে, কিন্তু গ্রাফিক্যালি যদি দেখানো হয় সবাই বুঝতে পারে যে, যেমন ধরো তোমাদের ক্লাসের ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা বার ডায়াগ্রাম দুটা বার দিয়ে দেখানো হলো, বারের উচ্চতা হলো সংখ্যার উপর নির্ভর করে উচ্চতা হবে, কাজে বুঝতে পারবে একটাতে লাল কালার দিলাম আরেকটাতে কালো কালার দিলাম বা সাদা দিলাম, হ্যাঁ, অথবা অন্য গ্রিন দিলাম, সেই হিসাবে তখন যেটার উচ্চতা বেশি বোঝা যাবে যে সেইটার সংখ্যা বেশি। এখন যে যদি মেলেরটা উচ্চতা বেশি তাহলে মেল বেশি ক্লাসে, আর যদি ফিমেলটার উচ্চতা বেশি তাহলে ফিমেল বেশি। এইভাবে আমরা গ্রাফিক্যালি সহজে বুঝতে পারি এইটা। এবং যারা পড়াশোনা জানে না তাদের ক্ষেত্রে দেখা যায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ইজি হয় বোঝাটা, তারাও সহজে বুঝতে পারে। ক্রিকেট খেলা দেখো না, ওই যে বার ডায়াগ্রাম দিয়ে তোমার দেখায় রান স্কোর বা কিভাবে, বা লাইন ডায়াগ্রাম দিয়ে স্কোরিং দেখায় বিভিন্ন বলে, হ্যাঁ, কোন উইকেট পড়া দেখায়, এইভাবে দেখবা ক্রিকেট খেলার যে স্কোরগুলি দেখায় ওখানে কিন্তু ওইভাবে পারফরমেন্সটা ওইভাবে দেখায় গ্রাফিক্যালি, তাতে যে কোনো ধরনের মানুষে সহজে বুঝতে পারে। এবং বিভিন্ন রিজন টু রিজন ভাষাভাষীর পার্থক্য থাকে, সেটা হতে পারে বিভিন্ন দেশের মানুষের ভাষার পার্থক্য থাকতে পারে, কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা সব ধরনের মানুষই এট এ গ্ল্যান্স তাকানোর সাথে সাথে বুঝতে পারে। আর আর হলো কম্পারেটিভ স্টাডিতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ভেরি মাচ ইজি, অর্থাৎ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ইজিলি কম্প্রিহেন্সিবল, দেখার সাথে সাথে উপলব্ধি করতে পারি যে কোনটা বেশি কোনটা কম। এই কারণে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা টেবুলার থেকেও আমরা মনে করি যে অধিক কার্যকরী বোঝার ক্ষেত্রে সহজে, এই কারণগুলিতে পরীক্ষা আসতে পারে কিন্তু, যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে এখানে অল্প 4টা লাইন আছে, এই লাইনের ভিতরে উত্তরটা আছে, এই 4টা লাইন দেখো, এই লাইনে আমি যে কথাগুলি বলেছি এই 4টা লাইনের মধ্যে এগুলি আছে।
এখন দেখো, এবং এর আগে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলেছি, ওখানে পরীক্ষা আসার সময় হাউ ক্যান ইউ কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা আসতে পারে। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হোয়াট আর দ্য পারপাসেস অফ কনস্ট্রাক্টিং এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। পারপাস দুইটা, একটা হলো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, আর একটা হলো কনডেন্স এ হিউজ ভলিউম অফ ডাটা সেট, ছোট করার জন্য। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে আমার দেখো ডট ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আছে কতগুলি, কতভাবে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে। যে হিস্টোগ্রাম আছে, বার ডায়াগ্রাম আছে, তার ফ্রিকোয়েন্সি পলিগন আছে, ফ্রিকোয়েন্সি কার্ভ আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আর অজাইব বলা হয়, পাই চার্ট আছে। এভাবে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আমরা কিছু গ্রাফ বলে, কিছু ডায়াগ্রাম বলে, কার্ভ হতে পারে, এগুলির মাধ্যমে আমরা প্রেজেন্ট করে থাকি। এখন দেখো ডট ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম যেটা, সেটা কিছুই না, এখানে হলো ভেরিয়েবল মানে, যেমন ধরো তোমাদের মার্কস, তাহলে 5, এখানে একটা মার্কস 5 লেট আছে, তাহলে 5 কয়জনে পেলো, এই প্রত্যেক স্কেলিং করতে হয়, এটা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস স্কেলিং করবা প্রতি ঘরকে, গ্রাফ কাগজে প্রতি ঘরের মানে ধরো স্কোয়ার তোমার যদি থাকে, স্কোয়ারের প্রত্যেকটা পাশ মানে সাইডকে তুমি 1 ইউনিট ধরতে পারো, হাফ ইউনিট ধরতে পারো, তোমার ডাটা অনুসারে তুমি স্কেলিংটা করবে, করে ওখানে ধরো 5 ফ্রিকোয়েন্সি 5 হলে 5টা ডট দিলা, ডট 5টা, এইভাবে 10টা হলে 10টা ডট দিলা, ডট 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 10টা, 20টা হলে 20টা, যতটা ফ্রিকোয়েন্সি ততটা ডট দিবে। ডট ডায়াগ্রাম খুব সহজ, এটা এত কিছু না। হিস্টোগ্রামটা দেখো, হিস্টোগ্রামের মধ্যে বোঝার ব্যাপার আছে। এখানে একটা গ্রাফ দিয়েছি, যেমন ধরো আমি টেবিলটা 3 নাম্বার টেবিলের ডাটাটা ব্যবহার করেছি। এখানে আমার এই জায়গায় দুটা কাটা দিয়েছি, কাটার অর্থ হলো আমার 0 থেকে স্কেলিং করা হয়েছে, কিন্তু দেখো আমি অল্প করে 50 লিখেছি, তার মানে আমার এখানে বুঝাচ্ছি যে আরো অনেক স্কেল করবার সময় এখানে অনেক বড় ছিল, 0 থেকে অনেক বড় ছিল, আমি সেটাকে স্কুইজ করে ছোট করে এটা দেখিয়েছি যে আরো আরো আছে 0, তারপর 10, তারপর 20, 30, 40, 50, কিন্তু আমি দেখো 0-র পরে 50 লিখেছি। তাই এইভাবে দুটো টান দিয়ে বুঝিয়েছি যে এখানে আরো স্কেলের হরিজন্টাল অ্যাক্সিস আরো বেশি ছিল, ওই স্কেল মোতাবেক ছিল, কিন্তু আমি এটাকে স্কুইজ করে ছোট লিখেছি, এই আরো ভিতরে আছে, এটাই বুঝিয়েছি। আর হিস্টোগ্রামের মধ্যে দেখো ক্লাস ইন্টারভেলটা এক্স অ্যাক্সিসে লেখা হয়, আর ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সিটা লেখা হয়, এবং এই প্রত্যেকটা একটা রেক্ট্যাঙ্গেল বলা হয়, আয়তকার ক্ষেত্র এগুলি, এবং এই আয়তকার যেই অংশগুলি আছে আমি দেখিয়েছি, এগুলি উচ্চতাটা ফ্রিকোয়েন্সির সমান, আর লেন্থটা হলো ক্লাস ইন্টারভেলের সমান। তো আমার যে ক্লাস ইন্টারভেল, অনেক সময় আমরা দেখতেছি যে ক্লাস ইন্টারভেল আনইকুয়াল ক্লাস ইন্টারভেল থাকতে পারে, তখন আনইকুয়াল ক্লাস ইন্টারভেল যদি থাকে, তখন আমরা ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সির পরিবর্তে ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমাদের বসাতে হবে। ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা কিভাবে পাবো, এই প্রত্যেকটা ক্লাস ধরো এখানে দেখো 0 to 2, 2 to 4, 4 to 8, আবার 8 to 12, 12 to 20 আনইকুয়াল ক্লাস ইন্টারভেল আছে। সো এই ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিগুলিকে যদি আমরা এই ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ করি, ক্লাস লেন্থ দিয়ে ভাগ করি, তাহলে ওটাকে বলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। অর্থাৎ এই ক্লাস ইন্টারভেল ধরো 2 এর জন্য ফ্রিকোয়েন্সি হলো 8, 1 এর জন্য কত, ক্লাস ইন্টারভেল ধরো এখানে কত 12 to 20, তাহলে 8 এর জন্য 8 এর জন্য আমার ফ্রিকোয়েন্সি 8, 1 এর জন্য কত, 8 ডিভাইড বাই 8, 1। এইভাবে ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমাদের ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বসাতে হবে, আর এক্স অ্যাক্সিসে ক্লাস ইন্টারভেল। এই হলো আমাদের হিস্টোগ্রামের ব্যাপারটা। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। এবং হিস্টোগ্রামে উইথ অলওয়েজ ক্লাস ইন্টারভেল সমান, আর হাইট হবে ফ্রিকোয়েন্সি সমান। বলো কারো কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস ইন্টারভেলে এই ডায়াগ্রাম গুলো মিলে নাই কেন স্যার? এখানে এলোমেলো মনে হচ্ছে। ডায়াগ্রাম ক্লাস ইন্টারভেল মিলেনি নাকি? জি স্যার, ওইটা না মিলার কারণটা অন্য কিছু না, আমার এখানে আসলে এটা যে লেখা হয়েছে ওটা গ্রাফে অন্যভাবে করা হয়েছে, এক্সেল টেক্সেল ব্যবহার করে করা হয়নি, তাই এটা জাস্ট একটু সরিয়ে দিলেই হুবহু মিলে যাবে, কিছু হবে না। ওইটা লেখাটা অন্য পেস্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার, তার মানে এটা 50 থেকে 60 পর্যন্ত আর কি শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 থেকে 60 পর্যন্ত শুরু, 60 থেকে পরের ঘর হলো 60 থেকে 70। এটা একটু নাড়িয়ে দিলে, এই যে ওইদিকে যদি সরিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে, বুঝছো?
জি এই স্যার। একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমি তাড়াতাড়ি করে কালকে এটা দেখা গেছে যে আলাদাভাবে লিখা হয়েছে, ওই গ্রাফের মাধ্যমে না, গ্রাফ এমনি করা হয়েছিল। ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা বুঝেছো কেউ? কোনো সমস্যা আছে কারো? স্যার হিস্টোগ্রাম যেটা আমরা ইউজ করতেছি স্যার, যখন ক্লাস ইন্টারভেলটা রেগুলার থাকবে না তখন স্যার হিস্টোগ্রাম দিয়ে করতে হবে স্যার ফ্রিকোয়েন্সি তখন মানে ডেনসিটি। আমরা যে হিস্টোগ্রামটা করব সেই হিস্টোগ্রামে আমরা করব ফ্রিকোয়েন্সির পরিবর্তে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ব্যবহার করব, এবং ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা বের করব কিভাবে? প্রত্যেক ক্লাসের ফ্রিকোয়েন্সিকে ওই ক্লাসের ইন্টারভেল দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ফ্রিকোয়েন্সি ডেনসিটি পাবো সেটা ফ্রিকোয়েন্সির পরিবর্তে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ব্যবহার করলে যে গ্রাফটা পাবো সেটাই আমরা তখন হিস্টোগ্রাম হিসেবে ব্যবহার করব আনইকুয়াল ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে। হিস্টোগ্রামটা কি এটা হিস্টোগ্রাম, কিন্তু দেখা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না মনে হয়, আসলে বেশি কালার করতে গিয়ে ডট ডট দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে ক্লাস ইন্টারভেল গুলি এরকম, এই যে 0 to 2, 2 to 4, 4 to 8 আনইকুয়াল, 8 to 12, 12 to 20 আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। ঠিক আছে। আনইকুয়াল ক্লাস ইন্টারভেল ক্ষেত্রে হিস্টোগ্রাম করতে পারবো, তবে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার না করে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ব্যবহার করতে হবে। কেন? কারণ তুমি তুলনা করতে গেলে তোমাকে এটা হোমোজেনিটি মেনটেন করতে হবে ক্লাস ইন্টারভেলের। ক্লাস ইন্টারভেল যাই হোক, ক্লাস ইন্টারভেল 8 এর জন্য ফ্রিকোয়েন্সি এত 1 এর জন্য কত, ক্লাস ইন্টারভেল 6 এর জন্য ফ্রিকোয়েন্সি 5 1 এর জন্য কত, অর্থাৎ ক্লাস ইন্টারভেল 1 এর জন্য কত, 1 এর জন্য কত। এইভাবে হোমোজেনিটি মেনটেন না করলে তুমি তুলনা করতে পারবে না কোনটার উচ্চতা বেশি, তাহলে তো তুমি বলবা সেটার বেশি। এই বেশি কথা বলতে গেলে লেংথ হোমোজেনিটি করতে হবে তোমাকে। তো লেংথ হোমোজেনিটি আমরা কিভাবে করব? আমরা গ্রাফের মধ্যে হোমোজেনিটি করছি না, কিন্তু ওয়াই অ্যাক্সিসের মধ্যে যা দিচ্ছি সেটা অ্যাডজাস্ট করছি, যেটা আমরা ফ্রিকোয়েন্সি না বলে বলছি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। স্যার ক্লিয়ার? বার ডায়াগ্রামটা দেখো তো। সাধারণত হিস্টোগ্রাম আমরা কন্টিনিউয়াস টাইপের ভেরিয়েবল কাছে হিস্টোগ্রাম করতে পারবে, কারণ একটা বারের সাথে একটা বার, একটা রেক্টেঙ্গেলের সাথে একটা রেক্টেঙ্গেল লেগে আছে, দেখো হিস্টোগ্রামে লেগে আছে, প্রত্যেকটার সাথে লেগে আছে। তাই কন্টিনিউয়াস টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের হিস্টোগ্রাম করতে পারবো। আর বার ডায়াগ্রাম আমরা ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা অন্যভাবে যদি বলি, হিস্টোগ্রাম করতে গেলে আমাদের অবশ্যই অবিচ্ছিন্ন ক্লাস ইন্টারভেল থাকতে হবে। অবিচ্ছিন্ন মানে কি কন্টিনিউয়াস টাইপ ক্লাস ইন্টারভেল লাগবে, নাহলে আমরা হিস্টোগ্রাম করতে পারবো না। আর অর্থাৎ আমরা ডিসক্রিট টাইপের যদি ক্লাস ইন্টারভেল হয় তাহলে আমরা এই বার ডায়াগ্রাম করতে পারবো, কিন্তু হিস্টোগ্রাম করতে পারবো না। ডিসক্রিটকে তুমি কনভার্ট করতে হবে, ডিসক্রিটকে কনভার্ট করার সিস্টেম আছে। ডিসক্রিটকে কনভার্ট করতে চাও? ডিসক্রিট আছে, ধরো কনভার্ট করতে হবে, কিভাবে কনভার্ট করবে? ধরো এটা ডিসক্রিট আছে, এটা এই যে 15 to 24, 25 to 34, এটা ডিসক্রিট আছে। এখন কন্টিনিউয়াস বানাবো কিভাবে? এই দেখো পরপর যে ক্লাসগুলি, আপার লিমিট লোয়ার লিমিটের পার্থক্য কত? 1, 24 এর পরের ক্লাসে 25, 34 পরের ক্লাসে 35, পার্থক্য কত বলো তো? আপার লিমিট লোয়ার লিমিটের কত? 9 পার্থক্য কত? 1। আপার লিমিট আগের ক্লাসের আপার লিমিটের সাথে পরের ক্লাসের লোয়ার লিমিটের পার্থক্য কত? 1। একমত? জি স্যার 24 25 1। হ্যাঁ 1। এই 1 কে বলা হয় ডি মানে ডিফারেন্স। এখন ডি কে 2 দিয়ে ভাগ করো, তাহলে ডি বাই 2 কত হবে? 1/2 কত? পয়েন্ট 0.5 1/2 মানে 0.5, ঠিক আছে, ডি বাই 2, তাহলে এই 0.5। এখন কন্টিনিউয়াস করবো কিভাবে? ডিসকন্টিনিউয়াসকে নিয়ম হলো লোয়ার লিমিট থেকে এই 0.5 বিয়োগ করো, প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করো, আর প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটের সাথে 0.5 যোগ করো, তাহলে কি হচ্ছে? এখানে লোয়ার লিমিট কত? 15, এখান থেকে 0.5 বিয়োগ করো, কত হয়? 14.5। হ্যাঁ, আর আপার লিমিটের সাথে যোগ করো 0.5, কত হয়? 24.5। আচ্ছা, পরের ক্লাসের 25 থেকে 0.5 বিয়োগ করো, কত হয়?
24.5। হ্যাঁ, পরের ক্লাসে 34-এর সাথে 0.5 যোগ করো, 34.5। তাহলে এইভাবে আমরা দেখছি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে ডিসকন্টিনিউয়াসকে কন্টিনিউয়াস আমরা করতে পারি যদি এরকম ডি মানে ডিফারেন্স নিয়ে আমরা 2 দিয়ে ভাগ করি এবং এই d/2 কে প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট থেকে বিয়োগ করব এবং আপার লিমিটের সাথে যোগ করে আমরা ডিসকন্টিনিউয়াসকে কন্টিনিউয়াস করতে পারি যদি আমাদের হিস্টোগ্রাম তৈরি করার প্রয়োজন এরকম হয়ে যায়। যেরকম একটা টেবিল দেওয়া আছে ডাটা ফ্রিকোয়েন্সি টেবিল, যেখানে ডিসকন্টিনিউয়াস আছে আর আমাদের বললো হিস্টোগ্রাম বানাতে, তাহলে তখন আমাকে কন্টিনিউয়াস করে নিতে হবে। আচ্ছা, এই ওয়াহিদ তুমি কি স্ক্রিনশট পাঠাবে নাকি অ্যাটেন্ডেন্স নেব? ওয়াহিদ, স্যার আপনি ইচ্ছা করলে নিতে পারেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার। আচ্ছা তাহলে আমি নিয়ে নিই, ওটা অনেক সময় লেগেছে আমার ওদিন। জি স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে নেব? ঠিক আছে, তাহলে আমি এখানে রাখলাম। ওকে, একটু ওয়েট করো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে 20 তারিখ না? অ্যাটেনশন প্লিজ। 19 সাল আর কি শুরু করছি, 19 এর 1 Yes, sir. 2 3 ইয়েস স্যার। 4 ইয়েস স্যার। 5 ইয়েস স্যার। 9 ভীষ্ম নাওশিন। স্যার ও গাড়িতে আছে তো স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। জয়েন করেছিল? জি স্যার ও হচ্ছে জি স্যার। নাম যাচ্ছে স্যার ওর নাম। ওকে, দিয়েছি 11 Yes, sir. 12 Yes, sir. 14 Yes, sir. 15 Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 আছো? Yes, sir. 23 ইয়েস স্যার। 24 রায়হান তাসরিফ স্যার আছে রায়হান স্যার, সরকার নেটওয়ার্ক ডিস্টার্ব করতে স্যার। আছে। ওকে, 25 Present, sir. লাস্ট ক্লাসে ছিলে না? 26 Yes, sir. 27 Yes, sir. 29 স্যার 26 আছে স্যার। হ্যাঁ দিলাম। 31 Yes, sir. 33 Yes, sir. 34 ইয়েস স্যার। স্যার 33 আছে আলামিন লাস্ট ক্লাসে ছিলে না? 35 ইলেকট্রিসিটি সমস্যা। 35 Yes, sir. 36 Yes, আছে sir. স্যার, আছে। কে অ্যাবসেন্ট? 36 দিয়েছো। 37 Yes, sir. 38 ইয়েস স্যার। এখানে দেখা যায় যারা দিচ্ছ তাদেরটা সিলেক্টেড হয়, হাইলাইটেড হয় আমার স্ক্রিনে। আচ্ছা 38 আছো না রেদওয়ান? জি স্যার। জি স্যার। 39 সাদিয়া আফরিন ওয়াহিদ অ্যাবসেন্ট মনে হয়। সাদিয়া স্যার দেখতেছি একটু। হ্যাঁ আমিও দেখছি না। আচ্ছা আজ দেখা যাচ্ছে 40 না স্যার। ইয়েস স্যার। জাহিদুল ইসলাম তালুকদার 41 স্যার 40 আছে স্যার। হ্যাঁ দিয়েছি। 41 আছো? জাহিদ আছো? জাহিদুল ইসলাম নেই, জাহিদ নেই, অ্যাবসেন্ট। 42 ইভান আছো?
কোথায় 42 কে আশানুল হক ইভান। Yes, sir. সুমন ইসলাম 44। সুমন Sir, 42. দিয়েছি 42। 44 আছো? নামাজে গেছে স্যার। নামাজে গেছে, ঠিক আছে। ছিল? জি Okay, স্যার ছিল স্যার। ঠিক আছে ঠিক আছে। ফারহানা জান্নাত Yes, sir. ইমো, ফৌজিয়া রহমান 48। স্যার আছে স্যার। আচ্ছা Yes, sir. ঠিক আছে। 50-50 Yes, sir. Sir, 48. DC, DC। Sir, 50. 51 সাদিকা, Yes, sir. 52, Yes sir. 55, Yes, sir. 56, Yes, sir. 58, আসিফ আহমেদ 58। 58 আছে? ওয়াহিদ দেখছি না তো, দেখা যাচ্ছে না স্যার। না দেখা যাচ্ছে না। আচ্ছা 59, Sir. 60, Yes, sir. 61, Yes, sir. 62, Yes, sir. 63, Yes sir. জয় আছো? জয় 64 আছে স্যার। ঠিক আছে। 65 তানিয়া, তানিয়া আক্তার। আছে স্যার আছে। আচ্ছা 66 রাকিব, রাকিব হাসান শুভ। ও তো অ্যাবসেন্ট থাকছে কেন? স্যার ও মনে ক্লাস করে না একদমই। করে না, একদম করে না। ওকে একটু একদমই করে না স্যার। খোঁজ খবর অ্যাবসেন্ট না, স্যার। ও কি করে। স্যার ও জানি না, ও আমাদের সাথে যোগাযোগ করে না। ও করোনা টরোনাতে কোনো কারণে আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছে কিনা খোঁজ খবর নাও। 67 স্যার। কি তানবিরুল ইসলাম? জি স্যার। ওকে 70 স্যার প্রেজেন্ট স্যার। 70 স্যার আজি স্যার। yes ওকে। আব্দুর রব 72 ইয়েস স্যার। স্যার আজি স্যার। হ্যাঁ দিয়েছি। 73 আসিফ হাসান। Yes, sir. Yes, sir. হ্যাঁ দিয়েছি। শফিউল আছো? ইয়েস স্যার ইয়েস স্যার। 77 Yes, sir. 78 জান্নাত Sir, আছি, sir. বাবা। 79 ইয়েস স্যার। 81 হাবিব। Yes, sir. Yes, sir. আহসান হাবিব, আহসান। Sir, আছি। আচ্ছা ঠিক আছে। কাজী আছো? 82 কাজী সাজাদুল স্যার ইসলাম আছে স্যার। 83 Yes, sir. সুস্মিতা আছো? Ji, sir. 86 আফসানা আক্তার। Yes. ওকে দিয়েছি অসুবিধা নাই। আফসানাকে দিয়েছি। হাফিজুল ইসলাম 89। ইয়েস স্যার ইয়েস স্যার। 96 দিয়েছি 91 সাকিব আল হাসান। এই সাকিব আছো? Sir, 77 দিচ্ছেন স্যার। ওয়াইড সাকিবের কি খবর? Sir, 77. আছে স্যার। আছে। আচ্ছা সঞ্জিতা আছো? Sir, 77. সঞ্জিতা? Yes, sir. 94 কি ইরফান আকবর। Yes, sir. 99 মিরাজ নাকি হাসান? আছে স্যার। আচ্ছা শেখ ফরিদ 18 সাল 19 আইডি। ফরিদ আছো? কোথায় ফরিদের তো দেখছি না। 18 সালের 19 আইডি অ্যাবসেন্ট। নাই স্যার। নাজি আছো? বিলকিস? Sir. বিলকিস 21। Yes, sir. 28 সুমাইয়া। Yes, sir. Yes, sir. ওকে দিয়েছি। 31 আছো? আরাফাত সরকার অ্যাবসেন্ট। 34 Yes, sir.
ইয়েস স্যার হাসান ইয়েস স্যার ওকে ওকে দিমনকে দিয়েছি ঠিক আছে শরীফুল ইসলাম 40 Yes, sir. ওকে Yes, sir. নাসরিন সুলতানা 50 Yes, ইয়েস sir. দিয়েছি অসিত কুমার মন্ডল Yes, sir. Yes, sir. দিয়েছি চিন্তা করে না Yes, sir. Yes, sir. ওকে দিয়েছি রাবি আছো